ড্রামাটি শুরু হয় এক সুন্দর শান্ত সকালে একটি আর্টস হাই স্কুলের ক্যাম্পাসকে দেখিয়ে, যেখানে চারপাশে এনার্জিতে পুরো ভরপুর ছিল। স্টুডেন্টরা একে অপরের সাথে কথা বলছিল, হাসছিল আর মজা করছিল, যেখানে পুরো পরিবেশটা খুবই লাইভলি দেখাচ্ছিল। ঠিক তখনই সিন শিফট হয়ে ক্লাস 3A তে চলে যায়, যা মূলত একটা ম্যানেজমেন্ট মেজরের ক্লাস ছিল। আর আজ ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা চলছিল, যেখানে জাপান থেকে আসা একটি এক্সচেঞ্জ স্টুডেন্ট তাদের ক্লাসে ভর্তি হয়েছে। তাই সবাই তাকে নিয়ে নানা রকম গল্প বানাতে শুরু করে। কেউ বলে হয়তো সে কোনো গ্যাংস্টারের মেয়ে হবে, আর কেউ কল্পনা করে তার শরীরে অনেক ট্যাটু থাকবে, মুখটা ভয়ঙ্কর হবে। আবার কেউ মনে করে সে তার আগের স্কুলে হয়তো কোনো সিরিয়াস সমস্যায় জড়িয়ে পড়েছিল, তাই তাকে এখানে পাঠানো হয়েছে। এভাবে সবাই তখন নিয়ে নিজেদের কল্পনার জগতে ডুবে যেতে থাকে। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে যায় আর একটা মিষ্টি কণ্ঠ শোনা যায়, হাই, যেটা শুনে সবাই তখন দরজার দিকে তাকায়। আর ঠিক তখনই তাদের সব কল্পনা ভেঙে যায়, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তাদের ধারণার একদমই বিপরীত ছিল। সে খুবই কিউট, সিম্পল আর ফ্রেন্ডলি টাইপের মেয়ে ছিল। তখন ওই মেয়েটি একটু হাসি দিয়ে ক্লাসে ঢুকে নিজের পরিচয় দেয়, আমার নাম হিরো সেহানা। তাছাড়া তার কোরিয়ান কালচার খুবই পছন্দ, কে-পপ, কে-ড্রামা, কোরিয়ান খাবার সবই তার ফেভারিট। সে আগেও নিজের স্কুলে কোরিয়ান কালচার ক্লাবের সদস্য ছিল। তখন মেয়েটি হালকা লজ্জা আর উত্তেজনার সাথে সবার উদ্দেশ্যে বলে, তোমরা আমাকে হানা-চান বলেও ডাকতে পারো, আর আমি আশা করি আমরা সবাই ভালো বন্ধু হতে পারবো। তার এই কথা শুনে পুরো ক্লাসের পরিবেশ তখন এক নিমেষে বদলে যায়, আর সবাই স্বস্তি পায়, কারণ তারা বুঝতে পারে সে কোনো গ্যাংস্টার না বা কোনো খারাপ মেয়েও না, বরং খুবই মিষ্টি একটা মেয়ে। আর এইভাবে শুরু হয় হানানের নতুন স্কুল লাইফ। এরপর টিচার এসে তাকে একটা সিট অ্যাসাইন করে আর বলে, তুমি ক্লাস প্রেসিডেন্ট শিনজিয়ার পাশে গিয়ে বসো, এবং শিনজিয়াকে নির্দেশ দেয় হানানিকে পুরো স্কুল ঘুরিয়ে দেখাতে। এদিকে হানানি কোরিয়ান বুঝতে পারত, কিন্তু সে বেশিরভাগ সময় জাপানিজে কথা বলছিল। তবুও আশ্চর্যের বিষয় ছিল, সবাই তাকে সহজে বুঝে ফেলছিল। এরপর যখন হানালি শিনজিয়ার পাশে গিয়ে বসে, তখন আবার ক্লাসে গসিপ শুরু হয়। সবাই অবাক, কারণ শিনজিয়া সাধারণত খুবই স্ট্রিক্ট আর কোল্ড টাইপের মেয়ে ছিল, কিন্তু আজ সে হানালির সাথে হাসি মুখেই কথা বলছে। ঠিক তখনই একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। একদিন শিনজি তার বয়ফ্রেন্ড কিম বোরিনের জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল, কিন্তু সে আসে না, যার কারণে শিনজি আর রেগে গিয়ে একা চলে যেতে থাকে। ঠিক তখনই সে একটা মিনি মার্কেটে বোরিনকে অন্য একটি মেয়ের সাথে দেখে, যেটা দেখে শিনজিয়া তখন আরো রেগে যায় এবং মেয়েটিকে থ্রেট দিয়ে দেয়। এসব দেখে বোরিন শিনজিয়াকে তখন বুঝিয়ে বলে, আরে বোকা মেয়ে, সে আমার কাজিন, আজই জাপান থেকে এসেছে, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। আর সেই কাজিন আর কেউই নয়, বরং হানালি ছিল। এসব কিছু শুনে শিনজিয়া অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায়, আর এরপর হানালির সাথে পরিচয় হয়, যেটা দেখে হানালি তখন খুব খুশি হয়ে যায়। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে হানালি শিনজিয়াকে কৌতূহলী হয়ে বলে, প্লিজ এখানে আমাকে পুরো স্কুলটা ঘুরে দেখাবে। যেটা শুনে শিনজিয়া তাকে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাতে শুরু করে। সে ব্যাখ্যা করে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে বের হয় অ্যাওয়ার্ড উইনিং ক্রিয়েটররা, অ্যাক্টিং মেজর থেকে আসে ট্যালেন্টেড পারফর্মাররা, আর ম্যানেজমেন্ট মেজর পুরো স্কুলের ব্যাকবোন, যারা সবকিছুর ব্যাকস্টেজ থেকে সামলায়। সব শুনে হানালি খুবই ইমপ্রেসড হয়ে যায়, আর সে সবকিছু গভীর আগ্রহ নিয়ে দেখছিল। কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে একটা মুভি পোস্টারের দিকে। সে সেটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এই সিনেমাটা আগে দেখেছো? সে বলে, এই মুভির গল্পটা তার খুব পছন্দ, যেখানে একজন ডিটেকটিভ একটি ছোট ছেলেকে সাহায্য করে। যখন এই ছেলেটার বাবা তাকে কষ্ট দেয়, ডিটেকটিভ তাকে নিজের অফিসের চাবি দেয়, যেখানে গিয়ে সে নিজেকে নিরাপদ মনে করে। আর সে এই মুভিটা অনেকবার দেখেছে, বিশেষ করে যে শেষে অভিনেতা ছিল তাকে সে খুব পছন্দ করে। তো এসব কিছু শুনে শিনজিয়া ক্যাজুয়ালি তখন বলে, সে এখন তেমন বদলায়নি। হানালি এই করিডোরের দিকে ইশারা করে, যেখানে আমরা তখন দেখতে পাই উ ইয়ুনহো তার বন্ধুদের সাথে হেঁটে আসছে। তার সাথে আছে কিম বোরিন, জেনসেও আর নাম মিনছু। তাদের আসতেই পুরো করিডোর হইচই তখন ভরে যায়, কারণ তারা শুধুমাত্র সাধারণ স্টুডেন্ট ছিল না, তারা স্কুলের সবচেয়ে পপুলার গ্রুপ ছিল। কারণ উ ইয়ুনহো সাবেক চাইল্ড অ্যাক্টর, জেনসেও
নাম মিনসো প্রথমে এগিয়ে এসে হানালিকে মজার স্টাইলে গ্রিট করতে শেখায়। ঠিক এই সময় গু ইউনহো বারবার হানালির ব্যাগের রেবিট কিটাকে ঘুরে ঘুরে দেখছিল। এমন মনে হচ্ছিল যে এটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ছিল। এর কিছুক্ষণ পর যখন তারা সবাই সেখান থেকে চলে যায়, ঠিক তখনও যাওয়ার আগে গু ইউনহো একবার পেছনে ফিরে হানালির দিকে তাকায়। এরপর দুপুরে হানালি স্কুলের গ্রাউন্ডে চলে আসে আর একা একা সেলফি তুলতে শুরু করে আর নিজের কিচেন রেবিটটা নিয়ে খেলে। ঠিক তখনই সে তার তোলা ছবির মধ্যে খেয়াল করে গু ইউনহো তার পিছনে বসে আছে, যেটা দেখে হানালি তখন গু ইউনহোর কাছে গিয়ে বলে, আমি তোমাকে চিনি। যেটা শুনে গু ইউনহো হালকাভাবে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ফ্যান? তখন হানালি মাথা নাড়ে, কিন্তু হঠাৎ গু ইউনহো হানালিকে তখন বলে, এই কিচেনটা একটু চাইল্ডিশ না? এই কথা শুনে হানালি তখন চুপ হয়ে যায় আর এরপর গু ইউনহো সেখান থেকে চলে যায়। আর এখান থেকে শুরু হয় তাদের জটিল সম্পর্কের প্রথম ধাপ। এর পরের দিন হানালি যখন কিম বোরিনের সাথে স্কুলে আসছিল, ঠিক তখনই পেছন থেকে নাম মিনসো তাকে মজা করে ডাক দেয়, হানা ব্যাগ। কারণ সে লক্ষ্য করছিল হানালি তার ব্যাগে সবকিছুই নিয়ে ঘোরে। তখন সে পানি চাইলে হানালি একদম দেরি না করে তাকে পানি দিয়ে দেয়। এতেই বোঝা যায় সে এখন সবার সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছে। অন্যদিকে গু ইউনহো ক্লাসে কুকিজ নিয়ে আসে এবং সবাইকে ভাগ করে দেয়। চ্যান্সিও একটি কুকি নিয়ে সেটা আলাদা করে রাখে, কারণ তার কোথাও যাওয়ার ছিল। অপরদিকে হানালি তখন লক্ষ্য করে সে একটি বই পড়ছে, যেটা দেখে হানালি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বই পড়ছো? যেটা শুনে তখন সিনজিয়া বই থেকে একটি ডায়লগ হানালিকে পড়ে শোনায়, যেটা শুনে হানালি এতটাই ইমপ্রেস হয় যে সে ঠিক করে এই বইটা সে নিজেও পড়বে। তাই সে তখনই লাইব্রেরিতে চলে যায়। সেখানে চ্যান্সিও তখন ভলান্টিয়ার হিসেবে কাজ করছিল। সে হানালিকে দেখে তখন হেসে ফেলে এবং তাকে একটা কুকিজ অফার করে আর মজার ছলে বলে, এই লাইব্রেরির সেলফগুলো কিন্তু ম্যাজিক করে। যেটা শুনে তখন হানালি খুবই অবাক হয়ে যায়। তখন চ্যান্সিও হানালিকে একটা বই দেয় আর বলে, একটা নির্দিষ্ট পেজ খুলে চোখ বন্ধ করো। যেটা শুনে হানালি ঠিক তেমনটাই করে আর সত্যি সত্যি সে একটা কুকিজ পেয়ে যায়, যেটা দেখে সে এক্সাইটেড হয়ে যায় এবং আরো কিছু চাইতে থাকে। যেটা দেখে তখন চ্যান্সিও হেসে বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। যেটা শুনে হানালি তখন নিজেও হাসতে শুরু করে। এর পরদিন ক্লাসে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ঘোষণা করা হয়। টিচার জানায় অ্যাক্টিং আর ম্যানেজমেন্ট স্টুডেন্টরা একসাথে প্রজেক্ট করবে আর এটা মিড টার্ম গ্রেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর গ্রুপ তৈরি করা হয়। নিজের গ্রুপ দেখে হানালি তখন একটু নার্ভাস হয়ে পড়ে, যেটা গু ইউনহো তখন বুঝতে পারে। সে বুঝে যায় হানালি এখনো নতুন পরিবেশে পুরোপুরি কমফোর্টেবল না। তখন টিচার তাকে হানালিকে সাহায্য করতে বলে এবং সিনজিয়াকে ব্যাকআপ সাপোর্ট দিতে বলে। এরপর ক্লাস শেষে হানালি সিনজিয়ার কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু সিনজিয়া বলে, এটা গ্রুপ টাস্ক, তোমাদের নিজেদেরই এটা করতে হবে। এতে হানালি তখন আরো চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই কিম বোরিন আর নাম মিনসো একটা মজার আইডিয়া দেয়। গ্রুপ লিডার ঠিক করতে তারা বাস্কেটবল ম্যাচ খেলবে। যেটা শুনে গু ইউনহো প্রথমে রাজি না হলেও নাম মিনসো তাকে খোঁচা দিলে সে তখন রাজি হয়ে যায়। আর রুল খুব সিম্পল ছিল, যে হারবে সে সবাইকে ট্রিট দেবে। এরপর ম্যাচ শুরু হয়ে যায়। হানালি পুরো প্রস্তুতি নিয়ে আসে ম্যাচ দেখতে। সে কার্ডবোর্ড দিয়ে ব্যানার বানিয়ে এনেছে। ম্যাচের সময় নাম মিনসো তখন চিৎকার করে বলে, আরে হানা, আমাকে চিয়ার করো। এরপর খেলা শেষের দিকে খুব ইন্টেন্স হয়ে যায়। দ্রুত মুভমেন্ট, প্রতিযোগিতা, পুরো পরিবেশ তখন উত্তেজনায় ভরে ওঠে। আর শেষ পর্যন্ত গু ইউনহো আর চ্যান্সিও তখন ম্যাচ জিতে যায়। এখন নিয়ম অনুযায়ী নাম মিনসোকে ট্রিট দিতে হবে, কিন্তু ম্যাচ শেষ হতেই গু ইউনহো চুপচাপ সেখান থেকে চলে যায়। এটা দেখে সবাই একটু অবাক হয়। এরপর বাকি তিনজন হানালিকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়। এটা ছিল স্কুলের বেসমেন্টে থাকা ড্রামা ক্লাব রুম। ওখানে তারা হানালির জন্য একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছিল। পুরো রুম সাজানো ছিল। হানালি ভিতরে ঢুকে সব দেখে তখন ইমোশনাল হয়ে পড়ে। তারা তার সব রিয়াকশন লুকিয়ে ভিডিও করছিল। ঠিক তখনই হঠাৎ গু ইউনহো সেখানে এসে পড়ে। ভুল করে সে হানালিকে একটু ধাক্কা দেয় আর ঠিক সেই মুহূর্তে সারপ্রাইজ ব্লাস্ট হয়ে যায়। রঙিন কাগজগুলো চারদিকে উড়ে পড়ে আর দুজন কয়েক সেকেন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ সিন চলে যায় জাপানে। একটা
একটা মেয়ে যার ইউনিফর্ম হানালির মতো ছিল আর সে একটা রুমে বসেছিল। তখন তাকে হানালি সম্পর্কে প্রশ্ন করা হয়, যেটা শুনে ওই মেয়েটি রেগে গিয়ে বলে হানালি খুব খারাপ আর সবচেয়ে বাজে একটা মেয়ে। তখনই সিন আবার বর্তমান সময়ে ফিরে আসে ড্রামা ক্লাব রুমে, যেখানে সবাই তখন উদযাপন করছিল। তখন হানালি সবাইকে ধন্যবাদ জানায় আর আবারও আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর সবাই একসাথে খাবার খায় আর গল্প করে। তখন সেনসিও জিজ্ঞাসা করে, তোমার প্রিয় কোরিয়ান খাবার কি? হানালি তখন অনেক খাবারের নাম বলে। তারপর মুভির প্রসঙ্গ আসে। হানালি ক্যাজুয়ালি গু ইয়নহোর একটি মুভির নাম বলে ফেলে, যেটা শুনে সবাই তার দিকে তাকায়। যেটা দেখে গু ইয়নহো একটি অ্যাটিটিউড নিয়ে বলে, আমি এসব শুনতে অভ্যস্ত। যেটা দেখে তখন নাম মেনসু তার স্টাইল নকল করে আর এটা দেখে সবাই তখন হাসতে শুরু করে। এরপর ক্লিনিং ঠিক করতে রক পেপার সিজার খেলা হয়। শেষে হানালি আর সেনসিও হেরে যায়, যার কারণে তাদেরই তখন পরিষ্কার করতে হয়। পরিষ্কার শেষে তারা একসাথে আবর্জনা ফেলতে বাইরে চলে যায়। ফিরে আসার সময় সেনসিও তখন হানালিকে জিজ্ঞাসা করে, তুমি কোরিয়ার কেন এসেছো? হানালি তখন বলে, আমি একজন আর্টিস্ট ম্যানেজার হতে চাই আর ম্যানেজার সবসময় তার আর্টিস্টের সবচেয়ে কাছে থাকে। আমি এমন একজনের পাশে থাকতে চাই যে তার স্বপ্ন পূরণ করেছে। এটা শুনে সেনসিও তখন ইমপ্রেসড হয়ে যায়। হাঁটতে হাঁটতে হানালি হঠাৎই লক্ষ্য করে তার জুতোর ফিতা খোলা, তাই সে বসে সেটা বেঁধে দেয়। যেটা দেখে সেনসিও তখন একটু ইতস্তত বোধ করে। তখন হানালি হেসে বলে, আমি তোমার ম্যানেজার, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। এরপর সবাই যখন বাড়ি ফিরছিল তখন বাস স্টপে হানালি, সেনসিও আর গু ইয়নহো একসাথে বসেছিল। তখন হানালি তাদের নিয়ে প্রশ্ন করতে শুরু করে আর সে নোটবুক বের করে আর সেখানে সব তথ্য লিখতে শুরু করে। যেটা দেখে গু ইয়নহো বিরক্ত হয়ে বলে, এইসব কেন লিখছো? হানালি তখন সিরিয়াস ভাবে বলে, একজন ম্যানেজারের সব জানা উচিত। এবার সেনসিও মজা করে গু ইয়নহোর সিক্রেট বলতে শুরু করে, যেমন সে শসা পছন্দ করে না। যেটা দেখে গু ইয়নহো তখন রেগে যায়। এদিকে হানালি তখন সবকিছুই লিখে নিচ্ছিল আর ওদিকে দুজনের মধ্যে তখন হালকা ঝগড়া শুরু হয়ে যায়। হানালি তখন হেসে বলে, আরে তোমরা তো কাপলের মতো আচরণ করছো। পরের দিন ক্লাসে টিচার একটি নতুন টাস্ক দেয়, স্টুডেন্টদের সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানাতে হবে, যেখানে ম্যানেজমেন্ট স্টুডেন্টরা তাদের আর্টিস্টকে প্রমোট করবে এবং পারফরমেন্স বেচার হবে লাইকস আর ফলোয়ারের উপর। এই কথা শুনে হানালি পুরো নার্ভাস হয়ে যায়, কারণ এই বিষয়টা তার একদমই জানা ছিল না। এরপর ক্লাস শেষে সে তখন সিনজিয়ার কাছে সাহায্য চায়। তখন সিনজিয়া সহজভাবে বলে, সিম্পল সেলফি আপলোড করে দাও, কিন্তু হানালি কিছু আলাদা করতে চাচ্ছিল। তাই সে লাইব্রেরিতে গিয়ে ভিডিও এডিটিং এর বই পড়তে শুরু করে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর বাইরে বের হতে তার সামনে পড়ে গু ইয়নহোর কিছু অবসেসড ফ্যান। তারা হানালির কাছে গু ইয়নহোর কিছু সেলফি চায়, যেটা শুনে হানালি সরাসরি তখন না করে দেয়। যেটা দেখে তখন তারা হানালিকে হুমকি দেয় আর বলে, তুমি এখন তার ম্যানেজার, সেলফি অ্যারেঞ্জ তোমাকেই করতে হবে, আর তা না করলে তোমাকে আমরা শান্তিতে থাকতে দেব না। এইসব শুনে এবার পরিস্থিতি সামলাতে হানালি গু ইয়নহোর কাছে চলে যায় আর সে ক্যাজুয়ালি সেলফি তুলতে চায়, কিন্তু গু ইয়নহো না করে দেয়। যেটা দেখে হানালি তখন অজুহাত দেয় আর বলে, জাপানে আমার বন্ধুকে দেখানোর জন্য তোমার সাথে আমার একটা সেলফির প্রয়োজন। তবুও গু ইয়নহো রাজি হয় না। ঠিক তখনই সে ওপর থেকে দাঁড়িয়ে থাকা তার ফ্যানদের দেখে ফেলে, যেটা দেখে সে তখন সব বুঝে যায়। তাই সে সরাসরি তাদের কাছে গিয়ে বলে, আমার ম্যানেজারকে আর বিরক্ত করবে না। এরপর সে তাদের সাথে একটি সেলফি তোলে, যাতে তারা হানালিকে আর বিরক্ত না করে। যেটা দেখে ফ্যানরা তো খুশিতে তখন পাগল হয়ে যায়। এরপর গু ইয়নহো ফিরে এসে দেখতে পায় হানালি আর সেনসিও এবার নিজেরাই সেলফি তুলছে আর তারা এতটাই মজা করছে যে তাকে খেয়ালই করে না। যেটা দেখে গু ইয়নহো একটু খোঁচা দিয়ে বলে, আমাকে ছাড়া তো ভালোই চলছে, তাই না? এরপর তিনজন একসাথে বসে প্রজেক্ট নিয়ে আলোচনা করে। তখন হানালি বলে সে ভিডিও কন্টেন্ট বানাতে চায়। সেনসিও ফান আইডিয়া দেয়, কিন্তু গু ইয়নহো সরাসরি না বলে দেয়। এতে হানালি তখন একটু রেগে যায় আর সে বলে, তুমি এখনো তো নিজের আইডিয়াই বলনি। এরপর সে নিজেই একটা কনসেপ্ট ঠিক করে, ফান না বরং কুল একটা কনসেপ্ট, কারণ দুজনের পার্সোনালিটি ছিল কুল। কিন্তু যত ভাবা হয় কনসেপ্ট তো জটিল হয়ে যায়, যার